করলেই ভালো হয়, অনেক সময় হয়েছে তো। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ডোজ এন্ড পটেন্সির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আমাদের আজকের আলোচনার বিষয় হোমিওপ্যাথিক রেমেডি ন্যাট্রাম সালফিউরিকাম। আলোচনা করবেন বাংলাদেশের অত্যন্ত সুনামধন্য চিকিৎসক ও গবেষক ডক্টর লিপ্টন ইসরাত হোসেন লিপ্টন স্যার। তো স্যারের আলোচনা শোনার পূর্বে আমরা কোরআন তেলাওয়াত শুনব। আজকে কোরআন তেলাওয়াত করবেন ডক্টর মৌলানা বশির উদ্দিন স্যার। স্যারকে অনুরোধ করবো কোরআন তেলাওয়াত করার জন্য, এত সুন্দর কোরআন তেলাওয়াত করার জন্য। এখন আমরা চলে যাবো মূল আলোচনায়। আমি ইসরাত হোসেন লিপ্টন স্যারকে অনুরোধ করবো স্যার যেন আলোচনা শুরু করেন। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আমি ডাক্তার ইসরাত হোসেন লিপ্টন, পটুয়াখালী থেকে। তো এই গ্রুপে প্রথম আমার আলোচনা। আসলে আলোচনা করতে আমি ওভাবে অভ্যস্ত ছিলাম না, আর আলোচনা করতে আমার অত ভালো লাগে না। তারপর একটা গ্রুপ, হোমিও স্টাডি গ্রুপ, তাদের সাথে কথা দিয়ে ফেলায় দীর্ঘদিন ধরে আলোচনা করতেছি। অন্যান্য গ্রুপ থেকে আমাকে বিভিন্ন ভাবে অনুরোধ করছিলেন অনেকেই, আমার পরিচিত জন, কিন্তু আমি না বলেছি। আব্দুর রহিম সাহেব এই গ্রুপের একজন ডিরেক্টর। ব্যক্তিগতভাবে তার সাথে আমার যেভাবে সম্পর্ক, খুব ভালো সম্পর্ক। তার অনুরোধ আমি প্রত্যাখ্যান করতে পারিনি। তো তার অনুরোধে আজকে আমার ক্লাসে আসা। এটা নিয়ে অনেক ঝামেলা হয়েছে, বিভিন্ন জনের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে হয়েছে। আমি কোথাও যাই না, এখানে গেলাম কেন, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, সম্ভবত আমি এই আলোচনার মঞ্চে বেশি দিন কন্টিনিউ করবো না। আর দিস দ্য ফার্স্ট, অথবা প্রথম এবং শেষ এটা হতে পারে এই গ্রুপে এবং অন্যান্য জায়গায় শেষ। যাই হোক, আজকে আমাদের আলোচনার বিষয় হলো ন্যাট্রাম সালফিউরিকাম। এখানে সম্মানিত অনেক স্যাররা আছেন। স্যার আতিকুল আলম স্যার আমার খুব পছন্দের একজন মানুষ। ওনার মানে অ্যাক্টিভিটিস, হোমিওপ্যাথিক অ্যাক্টিভিটিস আমি খুব পছন্দ করি, এবং যদিও আমার সময় হয় না স্যারের সাথে ওইভাবে কথা বলার, বা স্যারও ব্যস্ত থাকেন, স্যারের সাথে মুখোমুখি বসার দরকার। স্যার যদি আবার বাংলাদেশে আসেন, আমরা সময় নিয়ে বসবো। আমাদের আলোচ্য বিষয় হলো ন্যাট্রাম সালফিউরিকাম। ন্যাট্রাম সালফিউরিকাম নিয়ে কথা বলতে গেলে প্রথম আমি যেটা বলবো সেটা হলো দ্য বাথরুম সিঙ্গার। আর একটা বিষয় হলো ফেস্টিডিয়াস ইন প্ল্যানিং। এই দুটো জিনিস আমরা মাথায় রাখবো। তার মধ্যে বাথরুম সিঙ্গার প্রথমে আমরা শেষ করব, এবং ফেস্টিডিয়াস ইন প্ল্যানিং এটা আমাদের বিভিন্ন পর্যায়ে আলোচনায় আসবে। মলত্যাগের পর ছাড়া অন্য কোনো সময় তিনি তার আনন্দ বা বেদনার অনুভূতি প্রকাশ করেন না। মহামতি ডাক্তার জেমস টাইলার কেন্ট ন্যাট্রাম সালফিউরিকাম সম্পর্কে এমন নিগুড় একটা তথ্য দিয়ে গেছেন। ডক্টর কেন্ট তার লেকচারস অন হোমিওপ্যাথিক রেমেডিকায় ন্যাট্রাম সালফিউরিকাম বর্ণনা করতে গিয়ে, লেকচার করতে গিয়ে তিনি এই কথাটা বলেছেন। আপনি অবশ্যই এমন কিছু মানুষের খোঁজ পাবেন, আপনার পরিচিতদের মধ্যেই হয়তো এমন কেউ আছেন যিনি বাথরুমে মলত্যাগ করার পরে নিজেকে পরিচ্ছন্ন করার সময় বা গোসল করার সময় মনের সুখে গুনগুনিয়ে গান গাইতে থাকেন, কিন্তু সাধারণভাবে তিনি কখনোই গান গাইতে অথবা গান শুনতে পছন্দ করেন না। আপনি মোটামুটি ধরেই নিতে পারেন ওই ব্যক্তি ন্যাট্রাম সালফিউরিকামের অধীন। ডাক্তার কেন্ট যেমনটি লিখেছেন, চিয়ারফুল আফটার স্টুল, হয়তো আরো অন্তত 2-3টি ওষুধে মলত্যাগের পর আনন্দিত হওয়া এই লক্ষণটি আছে, কিন্তু আনন্দের আধিক্যতা একেবারে গান গাইতে শুরু করা, তাও আবার যিনি কখনো গান গাইতে বা গান শুনতেও পছন্দ করেন না তিনি, এটা ওই ক্ষেত্রেই ঘটে যদি অধিকারী ব্যক্তিটি ন্যাট্রাম সালফিউরিকামের হয়। সো ইটস এ ইম্পর্টেন্ট এন্ড মানে খুব ভ্যালুয়েবল সিমটম অফ ন্যাট্রাম সালফিউরিকাম, মূল্যবান একটা লক্ষণ।
আমি বিভিন্ন সময় নেত্রাম পরিবারের বিভিন্ন ওষুধ নিয়ে আলোচনা করেছি, যে এখানে তো নতুন, তো আসলে যে নেট্রাম ইমিউনিটিকাম নিয়ে খুব বড় একটা আলোচনা আমার ছিল, সেখানে আমি আলোচনা করেছি যে ওষুধটার সেন্সিটিভিটি বা সংবেদনশীলতা, অ্যান্টিসাইকোটিক গুণ কতটা সুগভীর, অ্যান্টিসোরিক গুণটা কেমন এবং কিভাবে প্রকাশ পায় ইত্যাদি আলোচনা করেছি। নেট্রাম কার্বনিকামের আলোচনায় আমি মনে করি সেখানে আমার বেশ নিজস্ব একটা ডক্ট্রিন ছিল, আমার পর্যবেক্ষণ এবং আমার আলাদা মূল্যায়ন ছিল। নেট্রাম কার্বনিকামের আলোচনায় তুলে ধরেছিলাম একটা সংবেদনশীলতার, ওই ওষুধটির সংবেদনশীলতার বিভিন্ন দিক সম্পর্কে। নেট্রামজাত ওষুধগুলোর মধ্যে আমরা একটা বিষয় লক্ষ্য করি, এরা বেশ প্রভাবিত হন কখনো কোনো ব্যক্তির আচরণে, কখনো ব্যক্তির সঙ্গে ব্যক্তির পারস্পরিক সম্পর্কের রসায়নে, আবার কখনো বা কোনো আবহাওয়া, পরিবেশ, প্রতিবেশ এবং ন্যাচারাল রিসোর্স গুলো, অথবা কোনো প্রাতিষ্ঠানিকভাবে কোনো প্রতিষ্ঠানের সঙ্গে তাদের ডিলিংস এর প্রভাবে প্রভাবিত হন। শুধু নেট্রাম ইমিউনিটিকাম ও নেট্রাম কার্বনিকামই না, নেট্রাম পরিবারের প্রত্যেকটা ওষুধই আমরা কোনো না কোনো ভাবে প্রভাবিত হওয়ার বিষয়টি পাবো। আমরা পাই সেন্সিটিভিটি বা সংবেদনশীলতা, ব্যক্তির সঙ্গে ব্যক্তির সম্পর্কের রসায়ন, এবং এসবের প্রভাবে নির্দিষ্ট মানুষটির আবেগীয়, মানসিক, শারীরিক অবস্থা সহ বিভিন্ন স্তরের কর্মকাণ্ড ও প্রতিক্রিয়া। আমরা যেমনটা বলছিলাম, শুধু নেট্রাম পরিবার না, পুরো হোমিওপ্যাথিতে সংবেদনশীলতার শীর্ষ স্থানের দাবিদার ওষুধ হলো নেট্রাম কার্বনিকাম। এটা আমার মতে সবচেয়ে সেন্সিটিভ ওষুধ বা সেন্সিটিভ ব্যক্তিত্ব হলো নেট্রাম কার্বনিকাম ব্যক্তিত্ব। একইভাবে এখন যে এই মুহূর্তে বলতে হচ্ছে আর একটা কথা, এই কথাটা ঠিক উল্টা না, কিছুটা উল্টা, যে একইভাবে বলা যায় যে এমন একটা ওষুধের কথা যে ওষুধটি নেট্রাম পরিবারের মধ্যে সবচেয়ে কম সংবেদনশীল, নেট্রাম সালফোরিকাম। নেট্রাম পরিবারের মধ্যে সবচেয়ে কম সেন্সিটিভ যে ওষুধটা, সেটা হলো নেট্রাম সালফোরিকাম। আমাকে যদি বলা হয় হোমিওপ্যাথিক সম্ভার থেকে 10টি মাত্র ওষুধ বেছে নিতে হবে যেগুলো ছাড়া আমার কোনোভাবেই চলবে না, তাহলে আমি তালিকায় 10 নম্বরে হলো নেট্রাম সালফোরিকামকে আমি রাখবো। এটা এত গুরুত্বপূর্ণ একটা ওষুধ। বিভিন্ন শক্তির নেট্রাম সালফোরিকাম ওষুধটি আমার হাতে যদি না থাকে, চিকিৎসক হিসাবে আমি নিজেকে ভীষণ ভাবে অসহায় মনে করব। আমি ব্যক্তিগতভাবে মনে করি হোমিওপ্যাথিতে নেট্রাম সালফোরিকামকে যতটা গুরুত্ব দেওয়া উচিত এখন পর্যন্ত তা মোটেই দেওয়া হচ্ছে না। বিশেষ করে আমাদের বাংলাদেশের চিকিৎসকেরা গুরুত্ব দিচ্ছেন না। আমার হাতে একটা শক্তিধর ওষুধ হলো নেট্রাম সালফোরিকাম। উপযুক্ত ক্ষেত্রে এই ওষুধটি মানব দেহে প্রভাব বিস্তারকারী বিভিন্ন জীবন বিধ্বংসী ভাইরাসের সংক্রমণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সক্ষমতা দেখায়। আবার বলছি যে এই ওষুধটা প্রযোজ্য হলে জীবন বিধ্বংসী বিভিন্ন ভাইরাসের সংক্রমণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সক্ষমতা দেখায় নেট্রাম সালফোরিকাম। ভাইরাস সংক্রমণের কুফল দূর করা সহ রোগী দেহকে ভাইরাস মুক্ত করার ক্ষমতা রাখে। মানবদেহে ভাইরাসের সংক্রমণের প্রাথমিক পর্যায়ে আর্সেনিক অ্যালবাম, জ্যাসিমিয়াম, কোন সময় ব্রায়োনিয়া অপরিহার্য ওষুধ, এটা আমরা সবাই জানি। কিন্তু ভাইরাস যখন জেগে বসতে শুরু করে তখন থুজা অক্সিডেন্টালিস, আর্সেনিক আয়োডেটাম, ওরাম আর্সেনিকাম, ক্যালি আর্সেনিকামের মতো ওষুধ ছাড়া আমরা প্রায় অসহায়ের মতো দাঁড়িয়ে থাকি, কিছু করার থাকে না আমাদের। কিছু ভাইরাস মানব দেহে যখন বিধ্বংসী রূপ নিতে শুরু করে তখন প্রয়োজন হয় নেট্রাম সালফোরিকাম, সালফারের মতো ওষুধ। বদ্ধ জলাশয়ের ধারে বসবাস করার কারণে অসুস্থতা, ভেজা ঠান্ডা লাগার কারণে অসুস্থতা, সমুদ্র ভ্রমণের কারণে অসুস্থতা, যেটাকে সি ফিভার বলা হয়, কুইনাইনের অপব্যবহার জনিত অসুস্থতা ইত্যাদি ক্ষেত্রে নেট্রাম সালফোরিকাম প্রযোজ্য হয়। আজকের আলোচনাটা একটু ভিন্ন দৃষ্টিকোণ থেকে আমরা করার চেষ্টা করব।
এই যে যে কথাগুলো বললাম, কুইনানের অপব্যবহার, এটা সেটা, এই সমস্ত আলোচনা প্রাধান্য না। আর একটা কথা আমি বলে রাখি এখানে, ইম্পর্টেন্ট একটা কথা, এটা আপনাদের মনে রাখতে হবে, এই কথাটা মনে রাখতে হবে, খুব গুরুত্বপূর্ণ একটা কথা। সেটা হলো, এই আমার আজকের আলোচনাকে কোন ক্রমে পূর্ণাঙ্গ মেট্রিয়ামেডিকা বলা যাবে না। এই ওষুধটা সম্পর্কে পূর্ণাঙ্গ কিছু না, এটা অনেকগুলো দিক থেকে, যে আমি আসলে বিশেষ একটা দিক নিয়ে আমি আলোচনা করি, যে যে আলোচনাটা মানে বিটুইন দ্য লাইন্স, মানে ওই বইয়ের লেখার মাঝখানে পড়ে থাকে, এই একটা বিষয়। আর একটা বিষয় হলো নেট্রাম সালফি আমার কাছে 3টা পর্বে আছে, 3টা পর্ব আমি ভাগ করে নিয়েছি, আজকে একটা পর্ব। এছাড়া হোমিও স্টাডিতে আমি মোট 2টা পর্বে আলোচনা করেছি, আর তৃতীয় যে পর্বটা, এটা আমি কোথাও আলোচনা করি নাই, সেটার কাজ চলতেছে, সংশোধন, সংযোজন, সংবর্ধন ইত্যাদি চলতেছে, বিয়োজন ইত্যাদি চলতেছে। তৃতীয় পর্বটা আরো গুরুত্বপূর্ণ, ওইটা আলোচনা করতে হয়তো বা আমার আরো 6 মাস বা 1 বছর সময় লাগবে। যাই হোক, তো নেট্রাম সালফিউরিকাম ওষুধটি সাইকোটিক মায়াজমের সঙ্গে খুব বেশি ভাবে সম্পর্কযুক্ত, যদিও কার্যক্ষেত্রে এই ওষুধটির মধ্যে কিছুটা সিফিলিটিক ও সোরিক স্বভাবের প্রকাশ ঘটে থাকে। আমি বরং নেট্রাম সালফিউরিকামকে বলি অচিকিৎসিত বা অপচিকিৎসিত গনোরিয়া বিধ্বস্ত একজন রোগীর ওষুধ। অচিকিৎসিত বা অপচিকিৎসিত, অপচিকিৎসা বলতে হোমিওপ্যাথিক পদ্ধতি ছাড়া অন্য যে কোনো পদ্ধতিকে আমরা অপচিকিৎসা বলবো। এই অপচিকিৎসিত গনোরিয়া বিধ্বস্ত একজন রোগীর ওষুধ হলো নেট্রাম সালফিউরিকাম। আমরা অন্যান্য অ্যান্টিসাইকোটিক ওষুধগুলো যেমন সক্রিয় গনোরিয়ার চিকিৎসায় বিবেচনা করি, নেট্রাম সালফিউরিকাম ওষুধটি ওই অবস্থা থেকে একটু ভিন্ন। গনোরিয়ার নিষ্ক্রিয়, সুপ্ত বা বিকৃত অবস্থার পরিপ্রেক্ষিতে বেশিরভাগ সময় এটি ক্ষেত্র তৈরি হয়। আমরা বিভিন্ন মেট্রিয়ামেডিকা সহ নিজেদের লব্ধ অভিজ্ঞতা থেকে ওষুধটির মায়াজেমেটিক গুণের পরিচয় পেয়ে থাকি। ডক্টর জেমস টাইলর কেন্ট তার লেকচারস অন হোমিওপ্যাথিক মেট্রিয়ামেডিকা গ্রন্থে নেট্রাম সালফিউরিকাম বিষয়ক নিবন্ধের শেষ অনুচ্ছেদে লিখেছেন, জলের মতো রসায়নযুক্ত একজিমা, জলপূর্ণ ফোসকা, ফোসকাগুলি ফেটে গেলে হলদে মাবড়ি জন্মে, কামলা রোগ, অহিপুতন রোগ, সর্বাঙ্গে আঁচিলের মতো লাল উদ্বেগ, মাথায় কানের উপরে ঘাড়ের পেছনে বাম দিকে, বুকের মধ্যস্থলে লাল রঙের গাঁট গাঁট উদ্বেগ, পোশাক ছাড়ার সময় চুলকানি। এই যে কথাগুলো বলছে ডাক্তার কেন বর্ণিত রোগ লক্ষণের দিকে যদি আমরা খেয়াল করলে আমরা উপলব্ধি করতে পারি প্রত্যেকটা রোগ লক্ষণই সাইকোটিক মায়াজম, এবং 2-একটা আছে কিছুটা সিফিলিটিক ইঙ্গিত করে। সরি, এখনো তরুণ, মানে আচ্ছা, এখানে কয়েকটা শব্দ বলছি, এই শব্দগুলো আমি ব্যাখ্যা করব। তরুণ যারা আছেন তাদের মনে প্রশ্ন জাগতে পারে একটা বিষয় নিয়ে, সেটি হলো অহিপুতন। এই অহিপুতনটা কি? চিকিৎসা বিজ্ঞানের ভাষায় অহিপুতন হলো an ulcer in the anus of children caused by uncleanliness। অর্থাৎ অহিপুতনটা হলো অপরিষ্কার জনিত কারণে, পরিচ্ছন্ন না রাখা বা না থাকার কারণে শিশুদের মলদ্বারে দেখা দেওয়া এক ধরনের ক্ষত বা ঘা। আমাদের অবশ্যই মনে রাখতে হবে এই ধরনের ক্ষত সাইকোটিক দোষযুক্ত। আমরা মেরুইনামের আলোচনা করতে গিয়ে আমি একসময় বলেছিলাম শিশুদের মলদ্বারের চারপাশে ক্ষতের কথা, ভীষণ চুলকানি যুক্ত লালচে ঘায়ের কথা বলেছিলাম আমি। এটা যারা সেই ক্লাসটা শুনেছেন তারা হয়তো বা মনে করতে পারবেন। সেটিও এক ধরনের অহিপুতন এবং সাইকোসিস মায়াজমভুক্ত। নেট্রাম সালফিউরিকামের অহিপুতন মলদ্বার ছাড়া অন্য জায়গায়ও দেখা দিতে পারে, যেমন ভূগোলের নিচে, কুস্কিতে, এইসব জায়গায়। এটা শুধু পরিচ্ছন্নতার অভাবে এই ধরনের ক্ষত বা ঘা দেখা দেয়। এই ঘাগুলা সাইকোটিক মায়াজমকে ইন্ডিকেট করে। আপনি এমন কিছু শিশু রোগী পেয়ে থাকবেন যারা অ্যাজমা জনিত সমস্যায় ভুগছিল, মানে একটা সময় তাদের অ্যাজমা ছিল, তাদেরকে অ্যালোপ্যাথিক চিকিৎসকের কাছে নেওয়া হয়েছিল। চিকিৎসকরা এইসব শিশুর চিকিৎসায় সাধারণত নির্দিষ্ট মাত্রায় স্টেরয়েড ব্যবস্থা দিয়ে থাকেন। অ্যালোপ্যাথিক চিকিৎসকেরা তারা বলে দেন নির্দিষ্ট বয়স পর্যন্ত শিশুকে এই ধরনের চিকিৎসার আওতায় রাখতে হবে, এরপর অ্যাজমার সমস্যাটি সেরে যাবে। দেখা যায় অ্যালোপ্যাথিক চিকিৎসকদের কথা অক্ষরে অক্ষরে ফলে যায়
10-11 বছর বয়সের পর ওই শিশুর অ্যাজমার লক্ষণটি আর থাকে না। এই পর্যায়ে অ্যালোপ্যাথিক চিকিৎসকেরা তৃপ্তির ঢেকুর তুলতে চেষ্টা করেন। তারা ধরে নেন শিশুটি অ্যাজমা থেকে মুক্ত হয়েছে, কিন্তু আসলে কি সে সুস্থ হয়? সব সমস্যা থেকে কি তার উত্তরণ ঘটে? আপনি খেয়াল করলে বা পর্যবেক্ষণ করলে সহজেই বুঝতে পারবেন শিশুটি এখনো অ্যাজমাটিক। সে তার অ্যাজমার স্বাক্ষরটি বহন করছে। তার শ্বাস প্রশ্বাসে এক ধরনের ওয়েজিং বা শব্দ রয়েই গেছে। শিশুটির অভিভাবককে আবার হতাশায় পড়তে হয় যখন তার বয়স 12-13 বছরে পৌঁছায়। সে নির্দিষ্ট মাত্রার সংবেদনশীলতা বা সেন্সিটিভিটি দেখাতে শুরু করে। তার এই সংবেদনশীলতার সঙ্গে তাল মিলিয়ে ক্রমান্বয়ে সে ইন্ট্রোভার্ট হয়ে যায়, অন্তর্মুখী হয়ে যায়, ইন্ট্রোভার্ট হয়ে পড়তে শুরু করে। সে নিজের কাজকর্ম বিশেষ নিয়মের অধীনে নিয়ে আসার চেষ্টা করে, সে তাতে সক্ষম হয়। সে সিস্টেমেটিক, ক্লোজড আপ ও সেন্সিটিভ হয়ে যায়, অনেকটা কেলি কার্বনিকাম বা কেলি পরিবারের ওষুধগুলোর মতো। সে সকল কাজে কেলি কার্বনিকামের মতো রুটিনিস্টিক হতে চায়। কেলি পরিবারের যে ওষুধগুলোর রোগী আছে তাদের মতো রুটিনিস্টিক হতে চায়। সঠিক সময়ে স্কুলে উপস্থিত থাকে, পাঠের প্রতিও মনোযোগী হয়। সে তার জন্য নির্ধারিত সব কাজ করতে চায় এবং যথাযথভাবেই করে। এই ধরনের মনোবৃত্তি এক পর্যায়ে নেট্রাম সালপিটিকামের জন্য এক ধরনের বিরক্তিকর অবস্থা সৃষ্টি করে। নেট্রাম সালপিটিকামের কিশোরীদের জন্য এই মনোবৃত্তি একটা বিরক্তিকর অবস্থা সৃষ্টি করে, কারণ তার একটি মৌলিক দুর্বলতা আছে। এই যে আমরা জায়গায় আসছি, সে যখন নিজেকে তার সমবয়সী অন্যদের সঙ্গে তুলনা করে তখন সে দেখে তার ছোট্ট একটা প্রতিবন্ধকতা আছে। সে চাইলেই অন্যদের মতো পরিশ্রমী হতে পারে না, তাতে তার শ্বাসকষ্ট বেড়ে যায়। মানে অ্যাজমা ভালো হয়ে গেছে ডাক্তার বলছেন, কিন্তু তার শ্বাসটা খুব দীর্ঘ হয় না, এই শ্বাসকষ্টটা থেকে যায়, অল্পেই ক্লান্ত হয়ে পড়ে। সুতরাং তার মধ্যে ওই বয়সে অন্যদের প্রতি, বিশেষ করে যারা তার চেয়ে ভালোভাবে সবকিছু করতে পারে, তাদের প্রতি এক ধরনের প্রতিশোধ পরায়ণ মনোভাব তৈরি হয়। সে ভেতরে ভেতরে আহত হতে থাকে এবং আরো অন্তর্মুখী হয়ে পড়তে থাকে। তার থেকে আমার সমানও, ওর বয়স আমার বয়স সমান, আমরা সব ধরনের সুবিধা একই রকম পাই, কিন্তু ও দৌড়ে ফার্স্ট হচ্ছে, আমি দৌড় দিতে পারি না। ও ভালো ব্যাডমিন্টন খেলায়, আমি পারি না, 5 মিনিট পর আমি হাঁপিয়ে যাই। ভালো পড়াশোনা করতে পারছে, আমি সেটা পারি না, কারণ তার শ্বাসটা খাটো হয়ে আসে। ওই যে অ্যাজমার অপচিকিৎসার কারণে। এই যে অ্যাজমার অপচিকিৎসা, দ্যাট মিন্স এটা সাইকোসিসের অপচিকিৎসা, এটা আমাদের মাথায় রাখতে হবে। নেট্রাম সালপিটিকাম সবার সেরা হতে চায়, কিন্তু সেটা পারে না। নেট্রাম সালপিটিকামের এই ধরনের কিশোরীরা সবার সেরা হতে চায়, কিন্তু সেটা পারে না। এই অবস্থায় সে ভীষণ উদ্বিগ্ন হতে থাকে, অ্যাংজাইটি তাকে অক্টোপাসের মতো আঁকড়ে ধরে, অন্যদের প্রতি এক ধরনের ঘৃণার মনোবৃত্তি গড়ে ওঠে। সে ধীরে ধীরে একজন কঠোর ব্যক্তিত্বে পরিণত হতে থাকে। দুঃখিত। আমরা যেভাবে বলছিলাম, ঠিক বর্ণিত অবস্থায় যদি শিশুটি আপনার চেম্বারে এসে না থাকে, আপনি যদি আরো অনেক পরে এই ব্যক্তিটির সঙ্গে আপনার আলাপ হয়, তাহলে আপনি হয়তোবা তাকে একজন খুবই সফল ব্যবসায়ী হিসেবে পাবেন। সে একদম বিজনেস হোল্ডার হয়ে যাবে হয়তোবা, সেখানে তার সফলতা থাকবে। অথবা একজন প্রতিষ্ঠিত শিল্পপতি হিসেবে পাবেন। তিনি জীবনের প্রতিটি ক্ষেত্রেই যথাযথ সিদ্ধান্ত নিতে পছন্দ করেন, সঠিক সময় সঠিক কাজটি করে থাকেন। যে আমরা সফল যত বিজনেস হোল্ডার আছে, ব্যবসায়ী আছে, শিল্পপতি আছে, এদের মধ্যে নেট্রাম সালপিটিকামটা আমরা বেশি পাই। এই অবস্থায় রোগী হিসেবে তাকে পর্যবেক্ষণ করতে আপনাকে হিমশিম খেতে হতে পারে। আপনি হয়তো দ্বিধায় পড়ে যাবেন, তাকে বহুল অংশেই কেলি পরিবারের কোন একটা ওষুধের অধীন বলে আপনার ভুল হতে পারে, কারণ তার যে টোটালিটি অফ সিমটমস যেটা আপনি নিচ্ছেন সেটা অনেকটাই কেলির সঙ্গে মিলে যেতে পারে, অথবা অরাম মেটালিকাম মনে হতে পারে। ওই যে সবচেয়ে সেরা কাজটা তিনি করবেন, এই মনোবৃত্তি তাকে অরাম মেটালিকাম মনে হতে পারে। আবার এমন কিছু লক্ষণ আপনি পেয়ে যাবেন যেগুলো আপনাকে নাক্স ভূমিকার কথা মনে করিয়ে দিবে, কারণ তিনি যথেষ্ট সংবেদনশীল
তবে নেট্রাম পরিবারের অন্যান্য ওষুধগুলোর চেয়ে কম সংবেদনশীল। তিনি জীবনে তার সেরা কাজটি করতে চেয়েছেন। জীবনে চলার পথে বারবার তার অনুভূতিতে আঘাতপ্রাপ্ত হয়েছে। এখন জীবনটা তার কাছে এক ধরনের বোঝার মতো মনে হচ্ছে। তিনি সবকিছু থেকে আগ্রহ হারিয়ে ফেলছেন। আচ্ছা, যদি ওই 13-14 বছর বয়সে ওই কিশোর বা কিশোরীকে আমরা পাই, তাহলে কিন্তু ওই সময় তাকে নেট্রাম সালফ দ্বারা চিকিৎসা করা হলে সে স্বাভাবিক জীবনে যেতে পারে। তার এই যে মানে যে অক্ষমতাটা বা তার যে একটা শর্টনেস থাকে, এই শর্টনেসটা সামনের দিকে এগোবে না। তিনি আর বেঁচে থাকতে চান না। এই যে এই অনুভূতিতে আঘাতপ্রাপ্ত হয়েছে। জীবনটা তার কাছে এক ধরনের বোঝার মতো মনে হচ্ছে। তিনি সবকিছু থেকে আগ্রহ হারিয়ে ফেলছেন। তিনি আর বেঁচে থাকতে চান না। অথচ তিনি এসব খুব সহজেই প্রকাশ করেন না বা প্রকাশ করতে পারেন না। তিনি দায়িত্বশীল মানুষ। তিনি তার অনুভূতিগুলো প্রকাশ করতে পারেন না। অন্যের সঙ্গে তার অনুভূতিগুলো নিয়ে আলোচনা করতে পারেন না, কারোর সঙ্গে না। এটা ইন্ট্রোভার্টনেস। এসব নিয়ে তার ভেতরে এক ধরনের ঘৃণাবোধ তৈরি হয়, নিজের জীবনের প্রতি ঘৃণা, অরাম মেটালিকামের মতো। এটা হতাশা থেকে না, অরাম মেটালিকামের জীবনের প্রতি বিতৃষ্ণা জন্মে হতাশা থেকে, আর নেট্রাম সালফিউরিকামের জীবনের প্রতি বিতৃষ্ণা জন্মে ব্যর্থতা থেকে। তার জীবনের প্রতি এই ঘৃণাবোধই তাকে তাড়িত করে আত্মহননের দিকে। আত্মহত্যার একটা তীব্র ইচ্ছা নেট্রাম সালফিউরিকামের মধ্যে থাকলেও নেট্রাম সালফিউরিকাম সহজে আত্মহত্যা করতে পারেন না। মনে রাখতে হবে, একটা আত্মহত্যার তীব্র ইচ্ছা জাগে, কিন্তু তিনি আত্মহত্যা করতে পারেন না। এই প্রসঙ্গে এই যে তিনি আত্মহত্যা করতে পারেন না, এই প্রসঙ্গে যে প্রচলিত ম্যাথমেটিকা গুলোতে বলা হয়েছে, সমস্ত ম্যাথমেটিকা গুলোতে নেট্রাম সালফিউরিকামের আত্মহত্যা করার প্রবণতা থাকলেও তিনি আত্মহত্যা করতে ভয় পান। আমার কাছে বিষয়টা শুরু থেকে কেমন একটু বিদঘুটে ধরনের মনে হয়েছে। আত্মহত্যা করতে ভয় পান, তাহলে আত্মহত্যার কথা ভাবেন, এই জন্য আত্মহত্যা করেন না। এটা কেমন একটা কন্ট্রাডিক্টরি। জর্জ ভিদোর কাছে এই জিনিসটা পরিষ্কার করেছেন। তিনি বলেছেন যে নেট্রাম সালফিউরিকামের রোগী দায়িত্বশীল মানুষ। আমরা যেটা বলেছিলাম আগে, যে তিনি দায়িত্ব নিতে পছন্দ করেন। তিনি অন্যদের জন্য নিজেকে দায়িত্বশীল মনে করেন, বিশেষ করে ওইসব মানুষের জন্য যারা তার উপর নির্ভরশীল। সাধারণত অনেক মানুষ তার উপর নির্ভরশীল থাকে, কিন্তু আত্মহননের ইচ্ছাটিও প্রবল। এই অবস্থায় নেট্রাম সালফিউরিকাম নিজেকে সংযত করেন। তিনি আবার স্বাভাবিক অবস্থায় ফেরার জন্য নিজের সঙ্গে স্ট্রাগল করেন, সংগ্রাম করেন। তাহলে কি আত্মহত্যার প্রবল ইচ্ছার বিরুদ্ধে নেট্রাম সালফিউরিকামের এই লড়াইয়ে তার দায়িত্বশীলতার জায়গা, লড়াইটা হয় তার রেসপন্সিবিলিটির জায়গা থেকে। তো উনি কি চিন্তা করেন, তিনি নিজেকে বোঝাতে সক্ষম হন যে তিনি আত্মহত্যা করলে তার উপর নির্ভরশীল অনেক মানুষ আছে। তার একটা শিল্প কারখানা আছে, একাধিক শিল্প কারখানা আছে, সেখানে হাজার হাজার শ্রমিক কাজ করে। আমি যদি আত্মহত্যা করি তাহলে এগুলো না খাইয়ে মরবে, এদের অবস্থা কি হবে, এদের দায়িত্ব কে নিবে? এই মানুষগুলোকে দুর্ভোগে পড়তে হবে। তার আত্মীয় স্বজন তার উপর ডিপেন্ডেন্ট, তার বড় একটা সার্কেল তার উপর ডিপেন্ডেন্ট। এই লোকগুলা কি করবে? এই যে দায়িত্বশীলতার যে একটা বোধ, এই বোধটা তিনি সামনে আনেন, এবং এই দায়িত্বশীলতার কারণে তার যে রেসপন্সিবিলিটি আছে মানুষের প্রতি, বিশেষ করে তার অধস্তন মানুষের প্রতি বা তার উপর নির্ভরশীল মানুষের প্রতি, এটা একটা বিরাট লড়াই, বিরাট সংগ্রাম। এই পরিকল্পনা মাফিক জীবনযাত্রা তাকে আত্মহত্যার পথে না যেতে বহুল অংশে সক্ষম করে তোলেন। এটা আমার কথা না, এটা হলো ডাক্তার জর্জ ভিদোর কাছের কথা। নেট্রাম সালফিউরিকামের গুরুত্বপূর্ণ একটা থিম হলো কর্তব্য ও দায়িত্ব। আমাকে এটা নির্ভুল ও সঠিকভাবে করতে হবে, এই চিন্তাটা তার মধ্যে সবসময়। নেট্রাম সালফিউরিকাম ব্যক্তিত্ব উত্তরোত্তর উন্নতি চান, ওই ব্রায়োনিয়ার মতো উন্নতি চান, কিন্তু ব্রায়োনিয়া প্রতিদিন অল্প অল্প করে উন্নতি চান, যে তাকে কিছু না কিছু আর্ন করতেই হবে না। সে উন্নতি চান এবং সেটা ব্যাপকভাবে, কিন্তু আরোহণ বা উন্নতির যাত্রায় তিনি অতটা দুরন্ত বা ফেস্টিডিয়াস নন। মানে যে খুব গুছালো ভাবে যে কাজটা যখন শুরু করবেন
তখন যে সাজিয়ে গুছিয়ে করবেন সেটা উনি করতে পারেন না। তবে একটা জিনিস পারেন, একটা তাগিদ অনুভব করেন যে হ্যাঁ আমার এটা করতে হবে। এটা এক ধরনের অস্থিরতা। তার এই অস্থিরতার নিজস্ব পরিকল্পনা দৃঢ়তাই প্রমাণ করে। নিজস্ব পরিকল্পনায় তিনি সংকল্পবদ্ধ, অনমনীয় থাকেন। তাহলে আমরা বলছিলাম কি, ফেসিডিয়াসিন প্ল্যানিং, নেট্রাম সালফুরিকাম প্ল্যানিং এর বেশ ফেসিডিয়াসনেস দেখা যায় তার মধ্যে। সে গুড প্ল্যানার, সে কাজ করার আগে পরিকল্পনা করেন ও সুন্দর পরিকল্পনা করেন, সঠিক পরিকল্পনা করেন, কিন্তু কাজ শুরু হলে একটু ঢেলা ভাব থাকে। শরীর বিধান ও চিকিৎসা বিষয়ে চাইনিজদের মধ্যে একটা প্রচলিত ধারণা আছে। চাইনিজরা লিভারকে, অর্থাৎ মানুষের লিভার বা যকৃতকে পরিকল্পনাকারী হিসেবে বিবেচনা করে। তারা মনে করে লিভার নামক অঙ্গটি মানুষের বেশিরভাগ পরিকল্পনার সঙ্গে প্ল্যানিং এর সঙ্গে সম্পৃক্ত। আবার দেখেন, নেট্রাম সালফুরিকামের রোগীদের ক্ষেত্রে আমরা দেখতে পাই লিভারের নানাবিধ জটিলতায় আক্রান্ত হওয়ার প্রবণতা। এক্ষেত্রে আমরা বলতে পারি চাইনিজদের ধারণাটি একেবারে ফেলে দেওয়ার মতো না, কারণ আমরা নেট্রাম সালফুরিকামকে পাই একজন ভালো পরিকল্পনাকারী হিসেবে। আবার এই পরিকল্পনাকারী মানুষগুলি লিভার জনিত নানা সমস্যায় ভোগেন, যা নেট্রাম সালফুরিকামের সদৃশ। নেট্রাম সালফুরিকামের অধীন ব্যক্তি, কি যেন একটা শব্দ হচ্ছে, নেট্রাম সালফুরিকামের অধীন ব্যক্তি সাধারণত বিশেষ কারো মুখোমুখি বা প্রকাশ্যে সংঘাতে জড়াতে চান না। তিনি বরং শান্তি স্থাপনকারীর ভূমিকা পালন করেন। প্রতিটি এলাকায় এমন কিছু ব্যক্তিত্ব আছেন যিনি কোনো সংঘাতে জড়াতে চান না, বরং বিদ্যমান দুই পক্ষের মধ্যে সমঝোতাকারী হিসেবে কাজ করেন। তিনি এটা খুব ভালোভাবেই করতে পারেন। সমাজের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে সবাই তার উপর যথেষ্ট আস্থা রাখেন। এই ধরনের ব্যক্তি বেশিরভাগ সময় নেট্রাম সালফুরিকামের অধীন হয়ে থাকেন। সবাই তার কাছ থেকে উপদেশ গ্রহণ করে, যদিও তিনি সামাজিক কর্মকাণ্ডে নিজেকে খুব একটা জড়াতে পছন্দ করেন না, কিন্তু পাবলিক তার টেনে হিস্ট্রি নিয়ে যায়। আবার দেখেন, নেট্রাম সালফুরিকাম, অরাম মেটালিকাম ও নাক্স ভূমিকা, নেট্রাম সালফুরিকাম, অরাম মেটালিকাম, নাক্স ভূমিকা, এই তিনটি ওষুধের মধ্যেই আত্মহত্যা করার মনোবৃত্তি আমরা বেশ স্পষ্ট ভাবে পাই। সুতরাং আমি মনে করি এই ওষুধ ত্রয়ীর মধ্যে তুলনামূলক একটা আলোচনা এখানে হওয়া দরকার। আমি সংক্ষেপ করতে চাই, নেট্রাম সালফুরিকাম একজন চৌকস পরিকল্পনাকারী, গুড প্ল্যানার। তিনি যা কিছু করেন তার একটা পূর্ব পরিকল্পনা করে নেন। তিনি তার কাজের পরিকল্পনা কাগজে কলমে লিখে নেন। একজন অভিজ্ঞ কাঠুরে কাঠ কাটার আগে যেমন তার কুঠারটিকে উত্তম রূপে সান দিয়ে নেন, নেট্রাম সালফুরিকাম তেমনি কোনো কাজ শুরু করার আগে উত্তম একটা পরিকল্পনা তৈরি করেন। তিনি পরিকল্পনা তৈরির ক্ষেত্রে যথেষ্ট সময় ও মেধা খরচ করেন। তার পরিকল্পনা হতে হবে একেবারে নিখুঁত পরিকল্পনাকারী, কর্তব্যপরায়ণ ও দায়িত্বশীল। নেট্রাম সালফুরিকাম আবার মানুষ হিসেবে বেশ অন্তর্মুখী, ইন্ট্রোভার্ট। নেট্রাম পরিবারের ওষুধগুলো সাধারণত তাপ, বিশেষ করে সূর্যের তাপ সহ্য করতে পারে না। নেট্রাম সালফুরিকাম আবার এক্ষেত্রে আরো এক ধাপে এগিয়ে, সূর্যের আলো সহ্য করতে পারে না। ওষুধটি প্রায় সব রোগীর ফটোফোবিয়া থাকে, মানে এই ওষুধের অধীন রোগ যাই হোক না কেন, রোগী সূর্যের আলোর দিকে তাকাতে পারেন না, সহ্য করতে পারেন না। কোন নেট্রাম সালফুরিকামের রোগী তীব্র বৈদ্যুতিক আলো সহ্য করতে পারেন না, অসহ্য বোধ করেন। ডাক্তার রাজন শঙ্করন বলেছেন, নেট্রাম সালফুরিকাম প্রধান অনুভূতি হচ্ছে আমি ঘৃণিত, অসম্মানিত, অপমানিত হচ্ছি, অথবা যার সঙ্গে আমার সম্পর্ক রয়েছে বা আমি সম্পর্ক গড়তে চাই তিনি আমাকে মূল্যায়ন করছেন না। এক্ষেত্রে মূল্যায়িত হতে বা যোগ্য মর্যাদা পেতে আমাকে প্রবল চেষ্টা করতে হবে। মিস্টার শঙ্করনের নেট্রাম সালফুরিকাম সম্পর্কে দেওয়া এই 3 লাইনের উদ্ধৃতি বিশদভাবে ব্যাখ্যার দাবি রাখে। এই উদ্ধৃতির মধ্যে আমরা প্রথমত পাই ওষুধটির অধীন রোগীদের ঘৃণাবোধ। আমরা এর আগে স্ট্যাটিস্টিকদের ঘৃণাবোধ নিয়ে কথা বলছিলাম, তখন আমি একটা ইংরেজি ওয়ার্ড ইন্ডিগনেশন ব্যবহার করেছিলাম। আমরা বলেছিলাম ইন্ডিগনেশন শব্দটির অর্থ ঘৃণা মিশ্রিত ক্ষোভ।
আমরা এটাও বলেছিলাম ঘৃণা মিশ্রিত ক্ষোভ কথাটি শুধুমাত্র এস্টাবলিশিংদের ক্ষেত্রে প্রযোজ্য। ঠান্ডা লেগে গেল নাকি? অথচ আজ আবার আমরা ডাক্তার রাজন শঙ্করনের উদ্ধৃতি নিয়ে নিতাম সালফিউরিক অ্যাসিড সম্পর্কেও ঘৃণাবোধের কথা বলছি। সুতরাং বিষয়টি আমাদের কাছে পরিষ্কার হওয়া দরকার। স্টাফিসেক দেওয়া ঘৃণা মিশ্রিত ক্ষোভ হচ্ছে তার অসুস্থতার একটা কারণ, আর নেট্রাম সালফিউরিক অ্যাসিডের ঘৃণাবোধটি তার অন্তর্নিহিত বিষয়। স্টাফিসেক দেওয়ার এই ঘৃণা বা ঘৃণা মিশ্রিত ক্ষোভ, এই ক্ষোভটা জন্মে অন্যের প্রতি বা কোনো ঘটনার প্রতি। পক্ষান্তরে নেট্রাম সালফিউরিক অ্যাসিড ঘৃণাবোধটি থাকে তার নিজের প্রতি, নিজের ব্যর্থতা বা অক্ষমতার প্রতি। এরকম আর একটা ওষুধ আছে, এরকম আরো একটা ওষুধ আছে যার মধ্যে এই ঘৃণাবোধটা এইভাবে জন্মায়। অনামার্সেনিকা দোষবোধ, নিজেকে দোষারোপ করতে থাকে, ঘৃণাবোধটা জন্মে। এই পরিস্থিতিতে কোন ধরনের ব্যর্থতা, শোক অথবা মানসিক আঘাত তাকে ভিন্ন এক ব্যক্তিত্বে রূপান্তরিত করে। শোক বা মানসিক আঘাতের বিষয়টি সাধারণত ঘনিষ্ঠ কোনো স্বজনের মৃত্যু, প্রিয়জনের সঙ্গে বিচ্ছেদ, এই ধরনের কোনো ঘটনা হতে পারে। তিনি ভেতরে ভেতরে বেশ ক্রুদ্ধ হন। এই ক্রোধ তার নিজের প্রতি, তার ব্যর্থতার প্রতি। তিনি তার ক্রোধ প্রকাশ করেন না, অবদমিত রাখেন। অবদমিত ক্রোধ থেকে বিশেষ ঘৃণাবোধের শিকার হন তিনি। নিজের প্রতি, নিজের জীবনের প্রতি ঘৃণাবোধ। আমরা স্টাফিসিংদের আলোচনায় বলেছিলাম স্টাফিসিংদের রোগী এক ধরনের ক্ষোভ থাকে, ঘৃণা মিশ্রিত ক্ষোভ। স্টাফিসিংদের এই ঘৃণা মিশ্রিত ক্ষোভ হলো অন্যের প্রতি বা কোনো ঘটনার প্রতি, যা তিনি অবদমন করেন এবং অসুস্থ হয়ে পড়েন। আর নেট্রাম সালফিউরিক অ্যাসিডের ঘৃণাবোধ ক্ষোভটি থাকে তার নিজের প্রতি, নিজের জীবনের প্রতি ঘৃণাবোধের ফলশ্রুতিতে তার মধ্যে আত্মহত্যার তীব্র মনোভাব তৈরি হয়। আর একটা ওষুধ, যেটা প্রধান একটা ওষুধ আত্মহত্যার টেন্ডেন্সি তৈরি হয় রোগীর মধ্যে, অরাম মেটালিকাম। অরাম মেটালিকাম মারাত্মক রকমের মানে এম্বিশিয়াস, উচ্চাভিলাষী। তিনি নিজের জীবনের প্রতিটি ক্ষেত্রে এক একটি করে লক্ষ্য স্থির করেন। লক্ষ্যে পৌঁছাতে তিনি তার সাধ্যে সবটুকু শ্রম দিয়ে থাকেন। তিনি অত্যন্ত নিখুঁত পারিপাট্যের সঙ্গে তার কাজ সম্পন্ন করে থাকেন। তিনি বিশেষ পদ্ধতিগতভাবে তার লক্ষ্যের দিকে এগুতে থাকেন। মনে রাখতে হবে, অরামের কাছে তার লক্ষ্য বস্তুর কোনো বিকল্প নাই। অর্থাৎ তিনি যেটা টার্গেট করছেন যে আমাকে ওইখানে পৌঁছাতে হবে, ঠিক সেখানেই তাকে পৌঁছাতে হবে। তার টার্গেট হলো, এই যে টার্গেট করছে যেটা লক্ষ্যবস্তু, সেটার কোনো বিকল্প হতে পারবে না। তার চেয়ে ভালো দরকার নেই, মন্দ দরকার নেই। আমি ওইটা টার্গেট করছি, ওইটাই আমাকে পেতে হবে। তিনি যেটা অর্জন করতে চেয়েছেন তাকে সেটাই পেতে হবে। কিন্তু কোনো কারণে যদি তিনি তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ হন, তাহলে ভীষণ হতাশায় পড়ে যান। তখন তিনি মনে করেন তাকে দিয়ে আর কিছু হবে না। তিনি নিজেকে নিকৃষ্ট পাপী মনে করতে শুরু করেন। তার ভেতরে বদ্ধমূল ধারণা জন্মায় তার বেঁচে থাকার আর কোনো অধিকার নাই। এই অবস্থায় তিনি আত্মহননের পথ বেছে নেন। তিনি আত্মহত্যার জন্য অবিরাম চেষ্টা করে যান। অরাম মেটালিকাম তার আত্মহননের অদম্য প্রবৃত্তিকে কিছুতেই নিয়ন্ত্রণ করতে পারেন না। অপরদিকে নাক্স ভূমিকাও মারাত্মক উচ্চাভিলাষী। দেখেন, অরাম এবং নাক্স কিন্তু উচ্চাভিলাষী। তিনিও উত্তরোত্তর উন্নতি চান। নাক্স ভূমিকা বেশ অধ্যবসায়ী। তিনি তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে ভীষণ পরিশ্রম করেন। একবার ব্যর্থ হলে তিনি বারবার চেষ্টা করেন। প্রয়োজনে তিনি তার লক্ষ্য অর্জনের জন্য অব্যাহত চেষ্টা চালিয়ে যান। তিনি তার সবটুকু শক্তি, শ্রম, মেধা এই অধ্যবসায়ের পেছনে ব্যয় করেন। এরপরও যদি তিনি লক্ষ্য অর্জনে ব্যর্থ হন এবং যদি এটা উপলব্ধি করতে পারেন যে লক্ষ্য অর্জনের আর কোনো পথ তার জন্য খোলা নেই, তখন তিনি হতাশায় নিমজ্জিত হন। তার মধ্যে আত্মহত্যার প্রবৃত্তি জন্মে। কিন্তু মজার বিষয় হলো, নাক্স ভূমিকা আত্মহত্যা করতে ভয় পান। এর কারণ তিনি জীবনকে ভালোবাসেন। সুতরাং ইচ্ছা থাকলেও তার পক্ষে আত্মহত্যা করা অসম্ভব হয়ে পড়ে। আমি দেখেছি নাক্স ভূমিকার অনেক রোগী, আমি একজন নাক্স ভূমিকাকে দেখেছি যে আত্মহত্যার ঘটনা সাজানো নাটক। অন্যদের কাছ থেকে সহানুভূতি পেতে তারা এই নাটকের মঞ্চায়নটা করে বা অন্যদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে।
এখন এটা বলি যে আমার শিক্ষকতা জীবনের একজন সহকর্মী মোহাম্মদ শাহ আলম মিয়া, তিনি হেপাটাইটিস বি ভাইরাসে HbSAg পজিটিভ ছিল। তার শুধু তিনি নন, তার ছেলে মেয়ে পরিবারের সবাই সংক্রমিত। শাহ আলম মিয়া আমার কাছে হোমিওপ্যাথিক চিকিৎসার অধীনেই ছিলেন। কনস্টিটিউশনালি তিনি একজন নেট্রাম সালফোরিকামের রোগী। নেট্রাম সালফোরিকাম শাহ আলম মিয়াকে সুস্থ করেছে, সুস্থ রাখছে। তার শরীরে সক্রিয় হেপাটাইটিস বি ভাইরাস বিতাড়িত হয়েছে। প্রায় 70 বছর বয়সী মোহাম্মদ শাহ আলম মিয়া এখন HbSAg ভাইরাস মুক্ত। এই ভাইরাস মুক্ত জীবনযাপন করছেন। ভাইরাস মুক্ত হওয়ার পর আমার এক চিকিৎসক সহযোগী শাহ আলম মিয়ার একটি সাক্ষাৎকারে ভিডিও ধারণ করেছে। এই ভিডিওটা আমার কাছে আছে। আমি ফেসবুকে কিশোরগঞ্জের প্রকৌশলী মুস্তাক আহমেদের চিকিৎসা নিয়ে লিখেছিলাম প্রায় বছর 4 আগে। তিনি হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত হয়ে মুমূর্ষ অবস্থায় পড়েছিলেন। উনি বিএডিসি প্রকৌশলী ছিলেন। বিখ্যাত অ্যালোপ্যাথিক চিকিৎসকেরা তার জীবনের আশা ছেড়ে দিয়েছিলেন। দেশে বিদেশে হাসপাতাল থেকে তাকে ছেড়ে দিয়েছেন, বাড়ি নিয়ে যেতে বলেছেন। এই মুস্তাক আহমেদ কারো পরামর্শে কিশোরগঞ্জ থেকে পটুয়াখালী গলাচিপে আমার এখানে আসেন, এখানে থাকেন, চিকিৎসা নেন এবং এই ভাইরাস মুক্ত হওয়ার পর উনি চাকরি থেকে ইস্তফা দিয়ে আমার কাছে কয়েক বছর থেকেছেন এবং এখানে এসে উনি হোমিওপ্যাথি পড়তে শুরু করেছেন আমার অধীনে। এরপরে উনি ময়মনসিংহের ওদিকে কোনো এলাকায় গিয়ে প্র্যাকটিস করছিলেন। আমার জানা মতে বছর 5-7 আগেও উনি 2000 টাকা ভিজিট দিতেন। লাইকোপোডিয়ামের সঙ্গে নেট্রাম সালফোরিকামের তুলনা করাটা জরুরি। দুটি ওষুধই যকৃত ও পাকস্থলীর বিভিন্ন সমস্যা জনিত রোগীর ক্ষেত্রে দারুণ ভাবে প্রযোজ্য হয়। আবার উভয় ওষুধের অধীন রোগী বা ব্যক্তিদের ক্ষেত্রে একটি বিষয় বেশ গুরুত্ব পায়, সেটি হলো দায়িত্ব। আমি আগে বলেছি নেট্রাম সালফোরিকামের মধ্যে দায়িত্ববোধটি সবসময় সক্রিয়ভাবে প্রবহমান থাকে। কিন্তু সব পরিস্থিতিতে মনে করেন পরিবারের লোকজন, পারিপার্শ্বিক লোকজন, তার উপর অধস্তন ব্যক্তিরা, বিশেষ করে যে সব ব্যক্তিরা তার কর্মকাণ্ডের উপরে তার একদম সরাসরি নির্ভরশীল, তাদের প্রতি তার বিশেষ দায়িত্ব আছে। তিনি এই দায়িত্ব পালনে সচেষ্ট থাকেন। পাশাপাশি লাইকোপোডিয়াম কোন ধরনের দায়িত্বভার গ্রহণ করতে অপারগতা দেখান। লাইকোপোডিয়ামের মধ্যে আমরা এক ধরনের লাম্পট্য দেখতে পাই। তিনি একাধিক সঙ্গীর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন, কিন্তু কাউকে বিয়ে করেন না। বিয়ের কথা তুললে তিনি সুকৌশলে সম্পর্ক ভেঙে দেন। এর মানে হলো তিনি কোনো নারীর ভরণ পোষণ বা দায়িত্ব নিতে চান না। এটা তার দায়িত্ব গ্রহণে অপারগতার পরিচয়। যখন লাইকোপোডিয়াম মনে করে যে তার উপর কোনো দায়িত্ব আসছে, তখনই তার একটা ডিসপোজিশন দেখা দেয় এবং অসুস্থ হওয়ার একটা প্রবণতা দেখা দেয়। এটা তার দায়িত্ব গ্রহণে এই যে বিয়ে করে তার ভরণ পোষণ দিতে হবে, এটা এই দায়িত্ব গ্রহণে অপারগতার পরিচয় বাহক। লাইকোপোডিয়ামের এমন রোগীও হয়তো আপনি পাবেন যথেষ্ট সচ্ছলতা আছে, বয়স হয়েছে, কিন্তু বিয়ে করছেন না, বরং শারীরিক জৈবিক প্রয়োজনে নিষিদ্ধ পল্লীতে যাচ্ছেন। তিনি নিষিদ্ধ পল্লীতে গিয়ে নগদ অর্থ ব্যয় করে শরীরের চাহিদা মেটাবেন, কিন্তু স্থায়ীভাবে কারো দায়িত্ব গ্রহণ করবেন না। একইভাবে আমরা লাইকোপোডিয়ামের ইম্পোর্টেন্সি বা পুরুষত্বহীনতাও দেখি। মজার ব্যাপার হলো লাইকোপোডিয়ামের পুরুষত্বহীনতা তার স্থায়ী সঙ্গীর সঙ্গে অর্থাৎ স্ত্রীর কাছে প্রকাশিত হয়। তবে স্থায়ী সঙ্গী অর্থাৎ স্ত্রী ছাড়া অন্য কোনো সঙ্গীর সঙ্গে তিনি ভালো সক্ষমতা দেখাতে পারেন। এর পেছনে একটা কারণ, স্থায়ী সঙ্গী বা স্ত্রীর পূর্ণাঙ্গ দায়িত্ব তার উপর, সেখানে তিনি অক্ষম। এখন ভাবনায় সেখানে তিনি অক্ষম পুরুষ, বাট বাইরে যেখানে তার দায়িত্ব নিতে হবে না সেখানে তিনি সক্ষমতা দেখান। নেট্রাম সালফোরিকামের মধ্যে এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ার্স বেশ প্রকট ভাবে আছে, আর এসব তো থাকারই কথা, কেননা এটি একটি সাইকোসিস প্রভাবিত ওষুধ। তবে নেট্রাম সালফোরিকামের বিবাহ বহির্ভূত বা অনৈতিক সম্পর্কটির ক্ষেত্রে নেট্রাম পরিবারের অন্যান্য ওষুধগুলোর মতো বিশেষ একটা আদর্শ আছে। তার আগে আমরা একটু বলে রাখি, নেট্রাম নিউটিকাম যেমন বেশিরভাগ ক্ষেত্রে নারী রোগীদের ক্ষেত্রের জন্য প্রযোজ্য হয়, নেট্রাম সালফোরিকাম ঠিক তার উল্টো। নারীদের চেয়ে পুরুষের ক্ষেত্রে নেট্রাম সালফোরিকাম প্রযোজ্য হয় বেশি। এই পুরুষ রোগীর ক্ষেত্রে তুলনামূলক বেশি প্রযোজ্য হয় এই নেট্রাম সালফোরিকামটা, লাইকোপোডিয়ামের মতো। আমরা আগে বলেছি নেট্রাম সালফোরিকাম ভীষণ অন্তর্মুখী। তিনি সহজে কারো সঙ্গে যোগাযোগ করতে
বা রাখতে খুব একটা পছন্দ করেন না, এমনকি তিনি সাধারণ অর্থে সামাজিকও নন। কিন্তু তিনি যদি কখনো কারোর সঙ্গে যোগাযোগ বা সম্পর্ক তৈরি করেন, তিনি যদি পুরুষ হন, অবশ্যই তিনি একজন নারীর সঙ্গে সেটা করবেন। তিনি হয়তো একটা সম্পর্ক তৈরি করবেন, তবে ওই সম্পর্কের মধ্যে আবেগীয় কোনো বিষয় থাকবে না। সম্পর্কটি হবে নিতান্তই জাগতিক। দেখা যাবে ওই নারীর প্রতি সামাজিক, ধর্মীয় বা আবেগীয় পর্যায়ের কোনো অধিকার তার নেই। তার এই সম্পর্কটি শুধুমাত্র যৌনতার কারণে, তিনি যৌনতার দিক থেকে বেশ আকৃষ্ট হয়ে পড়ছেন। নেতাম সালফারিকামের যৌনতার ইচ্ছা অত্যন্ত প্রকট, কিন্তু তা কেবল বিশেষ একজনের প্রতি। আমরা যা বলেছিলাম, বিশেষ ওই নারীর প্রতি। এখানে পুরুষের বিষয়টি তুলে ধরলাম এই কারণে যে নেতাম সালফারিকাম পুরুষের ক্ষেত্রে বেশি প্রযোজ্য হয়। নেতাম সালফারিকামের নারী রোগী প্রেম ভালোবাসার ক্ষেত্রে যথেষ্ট অন্তর্মুখী, অনেকটা কেলি বাইকের মতো। প্রেম ভালোবাসার সম্পর্কে নিজে অংশীদার হবেন না, এমন দৃঢ় মনোভাব বা অনুভূতি ধারণ করেন নারীরা। জর্জ ভিদলকাজ বলেছেন, নেতাম সালফারিকাম যদি কোনো কারণে বিশেষ ওই ব্যক্তিকে হারান, অর্থাৎ যার সঙ্গে তার সম্পর্কটা আছে, যিনি তার অনৈতিক যৌনতার সঙ্গী, তাহলে তিনি ভেঙে খান খান হয়ে যান। এ নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে হয়তো নানান ঝামেলা দেখা দিবে। হাজারো বাধা বিপত্তি আসলেও তিনি ওই অনৈতিক সম্পর্ক থেকে সরে দাঁড়াবেন না। কিন্তু ওই নারী যদি তাকে ছেড়ে চলে যান, তাহলে তিনি মারাত্মক শোকার্ত অবস্থায় পড়ে যাবেন। তিনি ভীষণ দুর্বল হয়ে পড়বেন। ধীরে ধীরে তার মধ্যে হাঁপানির লক্ষণ চলে আসবে, গ্যাস্ট্রিটাইটিসের লক্ষণ প্রকাশ পেতে শুরু করবে, যা আগে থেকে তার ভেতরে শায়িত অবস্থায় ছিল, সুপ্ত অবস্থায় ছিল। অথবা এমন হাঁপানি কখনো ছিল না, কিন্তু হাঁপানির পারিবারিক একটা ইতিহাস আছে, যা বংশ পরম্পরায় তার মধ্যে প্রকাশিত হয়েছে। উপযুক্ত ক্ষেত্র পেয়ে তার এই হাঁপানি সাইকোসিস সংশ্লিষ্ট আর্দ্র আবহাওয়ায়, গরম আর্দ্রতায় ও ভেজা ঠান্ডায় বৃদ্ধিযুক্ত হয়। মনে রাখবেন, চিনিনা মার্সের হাঁপানি আছে, এই নেট্রাম সালফের হাঁপানির সাথে চিনিনাম আর্সেনিকামের একটা হাঁপানি আছে। চিনিনাম আর্সেনিকামের হাঁপানি গরমে বৃদ্ধি পায়, ঠান্ডায় উপশম হয়, একটা পিকুলিয়ার সিমটম। এবং এই ক্ষেত্রে যদি কখনো পান হাঁপানির রোগী, গরমে উপশম, ঠান্ডায় একটু খোঁজ খবর করে ওষুধ দিতে পারলে একটা ডোজই যথেষ্ট, উচ্চ শক্তির। এই যে মোহাম্মদ শাহ আলমের কথা বললাম, মুস্তাক আহমেদের কথা বললাম, আমি মাঝে মাঝে অনেক বাদ রেখে যাচ্ছি, বড় তো। শুধু এরাই না, আরো কমপক্ষে 2 ডজন রোগীর চিকিৎসা বিবরণী আমি বলতে পারবো, যারা করোনা জাতীয় HBV ভাইরাসে আক্রান্ত ছিলেন। তাদের চিকিৎসার কোনো না কোনো ধাপে নেট্রাম সালফারিকাম প্রয়োজন হয়েছিল, এবং চূড়ান্ত পর্যায়ে তারা ভাইরাস থেকে মুক্তিও পায়। আমরা আগে বলেছি, নেট্রাম সালফারিকাম একটা শক্তিশালী অ্যান্টিসাইকোটিক ওষুধ। অপচিকিৎসিত, অবদমিত ও বিকৃত গনোরিয়ার প্রভাব থেকে রোগীকে আরোগ্যের পথে নিয়ে আসার সক্ষমতা রয়েছে এই ওষুধটার। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে ওষুধটি সম্পর্কে যে ধারণা রয়েছে, তা হলো দূরবর্তী অপচিকিৎসিত গনোরিয়ার প্রভাব, যা মায়াজমে রূপান্তরিত হয়নি। এমন ক্ষেত্রে নেট্রাম সালফারিকাম ভালো সক্ষমতা প্রকাশ করে। দূরবর্তী গনোরিয়ার ক্ষেত্র হলো এমন স্থল যে ক্ষেত্রে বাবা মায়ের গনোরিয়া ছিল, তা অপচিকিৎসিত হয়েছে, অবদমিত হয়েছে, এবং এর প্রভাব সন্তানের মধ্যে দেখা যাচ্ছে। যেমন ধরো, জন্মের পরে দেখা গেল শিশুর রক্তে সিরামে বিলিরুবিনের আধিক্য। আমরা এখন সিজার করার পরে বা জন্মের পরে প্রচুর বাচ্চা রোগী পাই, শিশু রোগী পাই, যে কি হয়েছে, বাচ্চার জন্ডিস, বিলিরুবিন এত অনেক হাই, এটা সেটা, থেরাপি দাও, এটা দাও, সেটা দাও, সাইকোটিক প্রবলেম। আপনি দেখেন যে মা যদি নেট্রাম সালফারিকামের হয়, তাকে একমাত্র মা বাবার মধ্যে নেট্রাম সালফারিকাম হলে একমাত্র নেট্রাম সালফারিকাম দিয়ে দেন, 3 দিনের মধ্যে বাচ্চা সুস্থ হয়ে যাবে। আর যদি দেখেন নেট্রাম সালফারিকাম না, আর কিচ্ছু দেওয়ার দরকার নেই, কোনো ওষুধ খোঁজার দরকার নেই, উচ্চ শক্তির একটা মাত্রা মেডোরিনাম দিয়ে দেন, 3 থেকে 4 দিনের মধ্যে বাচ্চা সুস্থ হয়ে যাবে। অগণিত বাচ্চা সুস্থ হয়ে যাচ্ছে প্রতিনিয়ত।
হয় এটা মেডোরিনাম হবে, না হয় নেট্রামসাল, অন্য কোনো ওষুধ না। এই এই সদ্যজাত শিশু, এটি অবশ্যই এক ধরনের সাইকোটিক প্রভাবযুক্ত সমস্যা। এখন আমরা যদি দেখি শিশুটির বাবার মধ্যে সাইকোসিসের প্রভাবটি সক্রিয় অবস্থায় রয়েছে, অথবা শিশুটি সাইকোসিস বা আয়োজনের অধীন, তাহলে এই শিশুর বয়স যে কয়েক ঘন্টা বা যে কয়েকদিনে হোক না কেন, ওর জন্য উচ্চ শক্তির ওষুধ দরকার। যদি বাবা বা মা এদের মধ্যে নেট্রাম সালফেট কোন রোগী থাকে, তাহলে ওর জন্য ওষুধ নেট্রাম সালফেরিকাম, আর সেটা যদি না থাকে তাহলে উচ্চ শক্তির একটা মেডোরিনাম। এটা এই ক্ষেত্রে আমি সাধারণত মেডোরিনাম 1 ml 10 ml একটা ডোজ দিই, 1 m 10 m। এটা ওই বাবা মায়ের স্বাস্থ্যের গতি বুঝি। আমরা যদি এমন দেখি শিশুটির বাবা বা মা কারোর মধ্যে সক্রিয় সাইকোসিস নাই, সাইকোসিস মায়াজমের প্রভাবও নাই, তবে বাবা মায়ের লিভারের পাকস্থলীর বা পিত্তের কোনো না কোনো সমস্যা ছিল, অথবা শিশুটি গর্ভ থাকাকালে ওর মা জন্ডিস আক্রান্ত হয়েছিল, এক্ষেত্রে ওষুধ হবে মধ্য শক্তির নেট্রাম সালফেরিকাম, তখন আর হাইপোটেনসি না। আমরা সতর্ক থাকলে এসব শিশুরা বা এসব শিশুর চিকিৎসা নিয়ে কোনো বিব্রত বোধ করার কোনো অবস্থাই হবে না। রাতে ঘুম থেকে জেগে ওয়াশরুমে যাওয়ার সময় হোঁচট খেয়ে পড়ে গিয়ে মাথায়, মেরুদণ্ডে ও ঘাড়ে মারাত্মক আঘাত পেয়েছিল। মারাত্মক আঘাত পেয়েছিল 56 বছর বয়সী মনোয়ারা বেগম। এরপর তার চিকিৎসা করানো হয় বাংলাদেশের বিখ্যাত একটি অ্যালোপ্যাথিক হাসপাতালে। 4 মাস চিকিৎসা নেওয়ার পর তিনি সেরে উঠেছিলেন। তিনি কিছু অসংলগ্ন, মানে সেরে উঠছিলেন না, তিনি কিছু অসংলগ্ন কথা বলতে শুরু করেন। তার আচরণে অস্বাভাবিকতা দেখা দিয়েছিল। এক পর্যায়ে তিনি মৃগী রোগে আক্রান্ত হয়ে পড়লেন। নেট্রাম সালফেরিকামের প্রথম মাত্রাতেই তার আরোগ্য শুরু হয়। 2.5 মাসের মধ্যে তিনি স্বাভাবিক জীবনে ফিরে আসেন। মনে রাখবেন, হেড ইনজুরি বা মাথায় আঘাতের পর মৃগী রোগের লক্ষণ দেখা দিলে অথবা অন্য কোনো স্নায়বিক লক্ষণ দেখা দিলে প্রথমে নেট্রাম সালফেরিকাম বিবেচনায় আনতে হবে। পরবর্তী বিবেচনায় দুটি ওষুধ, আর্নিকা মন্টেনা এবং কুপ্রাম মেটালিকাম। অর্থাৎ মাথায় আঘাত লাগার পরে যদি স্নায়বিক লক্ষণ দেখা দেয় বা মৃগীর মতো অবস্থা দেখা দেয়, তাহলে প্রথম বিবেচনা হলো নেট্রাম সালফেরিকাম, এর পরবর্তী বিবেচনা দুটা ওষুধ, আর্নিকা মন্টেনা এবং কুপ্রাম মেটালিকাম। আপাতত আমি এখানে শেষ করতে চাচ্ছি আজকের আলোচনা। এটা আংশিক নেট্রাম সালফেরিকাম সম্পর্কে আমি ধারণা দেওয়ার চেষ্টা করলাম, আমি যেভাবে নেট্রাম সালফকে বুঝি। তো আমি জানি যে অনেকের জন্য বিষয়টা কঠিন হয়ে যাবে, তারপরও বললাম। ধন্যবাদ সবাইকে। যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন, উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত অল্প সময়ের মধ্যে স্যার মেডিসিনটি উপস্থাপন করার জন্য আমাদের মাঝে। তো এখন প্রশ্ন উত্তর পর্বে যাব। প্রশ্ন করবেন ফাহাদ আলী। ফাহাদ আলী ভাই, জি ভাই প্রশ্নটি করুন। রাহিম ভাই, স্যার আমাদেরকে খুব প্রাণবন্ত আলোচনা করেছেন। আমার প্রশ্নটা হচ্ছে, মধ্য থেকে একখানে আলোচনা করেছে নিজের ব্যর্থতা বা অক্ষমতার প্রতি ঘৃণাবোধ জন্মায়। এক্ষেত্রে নেট্রাম সালফের পাশাপাশি স্যার আরেকটা ওষুধের নাম বলেছিল, ওটা একটু বলা দরকার স্যার, আমি ভুলে গেছি, মনে রাখতে পারি নাই। কথা যে ঘৃণাবোধের কথা আসলে আরেকটা ওষুধ আসবে, দুইটা ওষুধ আসে। একটা মানে ডিরেক্টলি ঘৃণাবোধ, এটা বললে নেট্রাম সালফেরিকাম যেরকম আসে এরকম সাবসেটলি আসে। আরেকটা ওষুধ আসে ওরাম আর্সেনিকাম। ঠিক আছে, ওরাম আর্সেনিকামের এটা একটা মারাত্মক একটা অ্যান্টিসিপিলিটিক ওষুধ এবং সিপিলিটিক স্প্রে, ওটা বর্ণনাটা আলাদা। স্ট্যাটিস্টিক দিয়ে যে ঘৃণাবোধটা আসে সেটা নিজের প্রতি না, সেটা আছে অন্য কোনো ব্যক্তি বা কোনো কর্মকাণ্ডের প্রতি বা কোনো বিষয়ের প্রতি। সেখানে ঘৃণা না, ঘৃণার সঙ্গে ঘৃণা মিশ্রিত একটা ক্ষোভ। আর হলো এটা হলো নিজের কর্মকাণ্ড, নিজের ব্যর্থতার কারণে নিজের প্রতি ঘৃণাবোধ। নেট্রাম সালফেরিকাম। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার। এখন প্রশ্ন করবেন প্রদীপ চক্রবর্তী। প্রদীপ চক্রবর্তী, জি দাদা প্রশ্ন করুন।
হ্যাঁ স্যার, ধন্যবাদ, খুব সুন্দর লাগলো স্যার। একটু প্রশ্ন ছিল আমার। আমি যদি নতুন ইন্ডিয়া থেকে, আমার লাইকো এবং ওই নেট টাইমের সাথে তুলনাটা যদি একটু একটু বলতেন। শোনেন, লাইকো নেটওয়ার্কের তুলনা নেটওয়ার্কের যে পরবর্তী অংশ আমার রয়েছে সেখানে ডিটেলস দেওয়া হয়েছে। তো এটা তো প্রারম্ভিক আলোচনা, শোনেন আমি বলছি। তো এখানে একটা 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 মানে দিক নিয়ে আমরা আলোচনা করছি যে লাইকোপোডিয়ামের লাম্পট্য, মানে তার যৌন জীবনটা, তার যৌন ছায়াটা। ঠিক আছে, লাইকোপোডিয়াম হলো সে দায়িত্ব নাই, লাইকোপোডিয়াম পুরুষ হলো বহুগামী। হ্যাঁ, ঠিক আছে, সে বিয়ে করতে চায় না কারণ তাকে দায়িত্ব গ্রহণ করতে হবে। লাইকোপোডিয়াম ওইখানেই শেষ, ওইখানেই তার ডিসপোজিশনটা দেখা দেয়। যখন তার উপর কোনো দায়িত্ব চাপানোর কথা আসে বা দায়িত্ব দেওয়া হয়, সে দায়িত্ব নিতে অপারগ। ঠিক আছে, আর নেট্রাল সালফিউরিক দায়িত্বের প্রতি মানে প্রতি, তার রেসপন্সিবিলিটির প্রতি সে সতর্ক, দায়িত্বের প্রতি সে সতর্ক, সে দায়িত্ব নিয়ে যথাযথভাবে পালন করতে চায়। যখন ব্যর্থ হয় তখন তার ডিসপোজিশনটা শুরু হয়। উল্টা, মানে পুরোপুরি উল্টা। এইটা বোঝানোর জন্য আমি, হ্যাঁ, তারপর কি নেশাব সালফিউরিক যৌন জীবনটা কিরকম, সে প্রেম ভালোবাসার টাসা এটা বোঝে না। তবে কারোর সাথে সম্পর্ক করলে, একজন পুরুষ সম্পর্ক করলে একজন নারীর সাথে সম্পর্ক করবে শুধুমাত্র যৌনতার জন্য, এবং এই অবস্থা থেকে তাকে কোনোভাবেই ফেরানো যাবে না। ওই নারী যদি তাকে ত্যাগ করে চলে যায় তখন সে বিধ্বস্ত হয়ে যায়, তখন মনে করে আমার সব এভরিথিং লস্ট, সব হারিয়ে গেছে, এবং তখন থেকে তার মধ্যে অসুস্থতা দেখা দেয়। দিস ইজ নেট্রাল সালফিউরিক। স্যার আরেকটা প্রশ্ন হচ্ছে, নেটটাম হচ্ছে সাইকোটিস খুব উচ্চ মাত্রার। নেটটাম স্যার হচ্ছে পুরুষদের জন্য, আর নেটটাম কি যেন বলেন মেয়েদের জন্য? এই দাদা, রেকর্ডটা শুনে নিয়ে কালকে রেকর্ড দিয়ে দিব। আমি কথাটা বলছি, নেট্রাল সালফিউরিক হলো একটা অ্যান্টিসাইকোটিক ওষুধ, এবং এটা বেশিরভাগ ক্ষেত্রে পুরুষদের ক্ষেত্রে ব্যবহৃত হয়, নারীদের ক্ষেত্রে অত না। সো পুরুষের দিকটা আমি টেনে আনছি। থ্যাংক ইউ। ঠিক আছে, ওকে স্যার, থ্যাংক ইউ, খুব ভালো লাগলো আপনার সঙ্গে আছি স্যার আমি। আচ্ছা, এখন প্রশ্ন করবেন, স্যারকে প্রশ্ন করবেন রাজেশ চক্রবর্তী। স্যার, প্রথমত কথা হচ্ছে স্যার, আপনার এরকম লেকচার যাতে কন্টিনিউ থাকে, কারণ আপনাকে আমি অনেক পছন্দ করি, আপনার কথাগুলো খুবই ইনফরমেটিভ। আর আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে, প্রথমেই যখন নেট্রাল সালফ নিয়ে আলোচনা শুরু হলো তখন আপনি ফার্স্ট যেটা মিন করলেন সেটা হলো বাথরুম সিঙ্গার। তো এই জায়গাতে স্যার একটা বলি যে অনেক জায়গাতে স্যার আমরা মানে জেনেছিলাম আর কি, ভুল কিনা জানি, এটা আপনি একটু কারেক্ট করে দিবেন। সেটা হচ্ছে যে নেট্রাম সালফের একটা কনস্টিপেটেড একটা টেন্ডেন্সি থাকে, এবং সে বাথরুম যখন করতে যায় তখন তার আসলে বাথরুম হয় না, বায়ু নিঃসরণ হয়। তো স্যার যারা কনস্টিপেটেড পেশেন্ট থাকে তাদের তো দেখা গেছে যে বাথরুম যখন না হয় তখন তো এখানে ব্যথা হয়, মলদার ছিঁড়ে যায়, অ্যানাল ফিশাস, পাইলস, ফিস্টুলা, এই ধরনের একটা ব্যাপার থাকে। তো ওই ধরনের একটা সিচুয়েশনে একটা রোগী বাথরুমের মধ্যে ওই জিনিসটাকে এনজয় করে, নাকি স্যার যদি উনি স্টুলটাকে পাস করে দেয় তাহলে? আমি বলতেছি, গোপাল ভাঁড়ের কিসে শুনছিলেন যে গোপাল ভাঁড়কে রাজা জিজ্ঞেস করছে যে সবচেয়ে সুখকর কি, বলছে সকালবেলার পায়খানা করা। জি স্যার। ঠিক আছে, এবং সেটা প্রমাণ করে দিচ্ছে যে কেন। অর্থাৎ এটা কনস্টিপেশনটা থাকে খুব বেশি একটা ক্ষেত্র থাকা ছাড়া, এটা আমি সামনের দিকে আলোচনা করছি অন্য পার্টে। যদি ইরিটেবল বাউল সিনড্রোম আক্রান্ত হয় ওই ক্ষেত্রটা ছাড়া সব জায়গায় নেট্রাল সালফিউরিক কনস্টিপেশনটা থাকে। আবার ডায়রিয়া হলে সেটা আবার আলাদা ব্যাপার। তো পায়খানাটা ক্লিয়ার হয় না। যখন সে সুখকর একটা পায়খানা হয়, স্টুলটা পাস করতে পারে, তখন সে আনন্দে গান গায়। যদিও সে গান পছন্দ করে না, গাইতেও পছন্দ করে না, শুনতেও পছন্দ করে না। ক্লিয়ার? জি স্যার। এটা তো স্যার আইবিএস এর পাশাপাশি যদি ওনার আইবিএস এর পাশাপাশি না, আইবিএস এর রোগীদের ক্ষেত্রে আবার আলাদা। আইবিএস আক্রান্ত ওটা একটা অবস্থা, সেটা নেট্রাল সালফিউরিক একটা অবস্থা আছে, সেটা পরবর্তী অধ্যায়গুলোতে আমি আলোচনা করি। স্যার আমি বলছিলাম আইবিএস, আলসারেটিভ কোলাইটিস, ক্রোন ডিজিজ, এদের চ্যাপ্টারটা আবার আলাদা। হ্যাঁ 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 হ্যাঁ, জি জি স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এখন আমরা সংযোজন পর্বে চলে যাবো। আর কাউকে প্রশ্ন করতে সময় না, প্রশ্ন থাকলে দেন, প্রশ্ন থাকলে দিয়ে দেন। ডক্টর আজিজুল, উনি আপনি প্রশ্ন করুন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাদেরকে এত সুন্দর ক্লাস উপহার দেওয়ার জন্য। ওই নাক্সের আলোচনা আসছিল যেহেতু ফাঁকে দিই, ওই বিষয়ে একটু জানতে চাইতেছি আর কি। নাক্স স্যার উচ্চ শক্তি কিরকম ব্যবহার করেন বা কি ধরনের ক্ষেত্রে নাক্সের উচ্চ শক্তি বেশিরভাগ আসে একটু যদি বলতেন। এটা শক্তি মাত্রা প্লাস না, এটা শক্তি মাত্রা নিয়ে আমি কথা বলি নাই। হ্যাঁ, এটা বলতে গেলে তো এটা পার্সন টু পার্সন ভেরি করে। কখন কোন ক্ষেত্রে কি শক্তি হবে এটা তো যে রোগীটা আমার সামনে দাঁড়ানো বা সামনে বসা যাকে আমি দেখছি তার উপর নির্ভর করবে। নাক্স ভূমিকা আমি 50 সহস্রতমীকে 20, 22, 25, 26, 27, 28 পর্যন্ত ব্যবহার করেছি, ঠিক আছে, বা করি সচরাচর। আবার মানে একদম 30 শক্তি থেকে শুরু করে 30, 200, 1M, 10M, 50M পর্যন্ত গেছে। সিএম আমি কাউকে দেইনি। 50M আমার বেশ কিছু রোগীতে দিতে হয়েছে, তারা অবশ্য কনস্টিটিউশনাল নাক্স ভূমিকা ঢুকে। থ্যাংক ইউ। আচ্ছা, জুয়েল রানা প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম স্যার। শুরুতে স্যার অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই অল্প সময়ের ভিতরে অত্যন্ত প্রাণবন্ত ভাবে আমাদের এই ওষুধ সম্পর্কে জানানোর জন্য। স্যার, আপনি বলেছিলেন যে আমাকে যদি কেউ বলে 10টি ওষুধের তালিকা দিতে, তার ভিতরে আপনি এটা একটা রাখবেন, তাহলে নিঃসন্দেহে এটা অনেক গুরুত্বপূর্ণ। তো আপনি আবার শুরুতেও বলেছিলেন যে বাংলাদেশে যেভাবে, বাংলাদেশ বা অন্য জায়গার প্রেক্ষাপটে নেপটাম সালফ যেভাবে ব্যবহৃত হওয়া উচিত সেভাবে ব্যবহৃত হয় না। তো আমার জানার বিষয় যে এটাকে স্যার আমাদের ক্ষেত্র সম্পর্কে আমরা জানি না বলে ব্যবহার করতে পারি না, বা কি কারণে আসলে স্যার এর যথাযথ ব্যবহার হয় না বলে আপনি মনে করেন স্যার, যদি সংক্ষেপে বলতেন। এটা তো আমরা তো পুরনো বই পুস্তক গুলোর উপর নির্ভর করে। হ্যাঁ, তো যেমন জেমস টাইলর কেন বলছে এটা বহুল ভাবে পরীক্ষিত না ওষুধটা, ওইখানেই মোটা ভাঙ্গা দেয়। এই ওষুধ বহুল ভাবে পরীক্ষিত না, মানে ব্যাপক ভাবে পরীক্ষিত হয়নি। এরপরে যে অনেক প্রুভিং হয়েছে, এই প্রুভিং খবর আমাদের কাছে নাই। সব মানসিক ভাবে ওইখানে একটা ধাক্কা খেয়ে এই ওষুধটাকে আমরা পাশে সরাই রাখি। ক্লিয়ার? এরপরে যে নেট্রাম সালফ সম্পর্কে যে আরো বেশি জানা দরকার, এবং আপনি দেখেন যে এটা কোথায় কোথায় ব্যবহৃত হয়, কখন, এটা কি ধরনের ব্যবহার, এটা বায়োজেনেটিক ব্যবহার আছে, এটা কি ধরনের ব্যবহার আছে, এটা মানে কজেশনাল ব্যবহার আছে, এটা কি ধরনের ব্যবহার আছে, এটা কনস্টিটিউশনাল ব্যবহার আছে। তাহলে দেখেন কজেশন, বায়োজেনেটিক এবং কনস্টিটিউশনাল তিনটা ব্যবহার আছে, তিনটা ক্ষেত্র। এই তিনটা ক্ষেত্রে ব্যবহার হলে সেই ওষুধটাকে কোনোভাবে ছোট বলা যায় না, এক কথা। আর এটা রোগের বৃদ্ধি কোথায়? বদ্ধ জলাশয়ের পাশে থেকে, বেসমেন্টে বসবাস করার কারণে, সমুদ্রে নামার কারণে, ঠিক আছে, তারপরে বৃষ্টিতে ভিজে বা ঠান্ডা পানির মধ্যে পা ভিজিয়ে দীর্ঘক্ষণ কাজ করতেন। আমরা যে এই যে মানে এই যে ট্রপিক্যাল কান্ট্রি, এই ট্রপিক্যাল কান্ট্রি গুলোতে এই ধরনের ওষুধের ব্যবহার অনেক, কিন্তু সেই তুলনায় ব্যবহার হচ্ছে না। যে কথাগুলো আমি বলছি এই কথাগুলো আগে মানে ব্যাপকভাবে এভাবে বলে নেই। যে একটা ম্যাক্সিমাম ছেলে মেয়ে আমি শিক্ষকতা জীবনে দেখছি যে ক্লাস 9, 10 এর পরে একটু পড়া বলতে গেলে বা একটা বক্তৃতা দিতে গেলে হাঁপাইয়া যায়। কারণ কি? আমরা ধরে ধরে তাদের নেটওয়ার্ক সাপ দিতে হয়েছে। যদি ওইরকম কোন কিশোর কিশোরী আপনি পান যে কথা বলতে গেলে হাঁপাইয়া যায়, শুধু তার মায়ের খবরটা নেন, বেশি দূর যাওয়া লাগবে না। তার মা অ্যাজমা রোগী ছিল, অথবা তার মা টিউবারকুলোসিস ছিল বা টিউবারকুলার টেন্ডেন্সি ছিল। এই ছেলেটার বা মেয়েটার 4-5 বছরে বয়সে হাঁপানি ছিল, এটা অপচিকিৎসা হয়েছে। 14 বছরের পরে, 13-14 বছর বয়সের পরে সে তার অক্ষমতা দিন দিন বাড়তেছে। সে কি চায়? তার জন্য চায় কি? একমাত্র নেটওয়ার্ক সাপ, নাথিং এলস। তার জীবনটাকে সুন্দর করে দিবে, তার একটা নতুন জীবন দান করবে। এইভাবে আপনার নেটওয়ার্ক সাপ চিন্তা করছি? বলেন, আপনি করছেন? না স্যার, করি না। তো ভাইরাস যখন আক্রমণ করে, এটা প্রতিহত করার জন্য আমরা ব্রায়োনিয়া, জেলসিমিয়াম, কোনো সময় কোটেলাস ইত্যাদি বিভিন্ন ওষুধ আমরা ব্যবহার করছি এই করোনা ভাইরাসে। কিন্তু পরবর্তীতে যে সমস্ত ভাইরাস স্থায়ীভাবে শরীরে থেকে যায়, যেমন
এইচবিএসসি ভাইরাসটা স্থায়ীভাবে থেকে যায়, এই সমস্ত ভাইরাসের যে আপনার আস্তানাটা ভাঙতে নেট্রাম সালফোরিকাম একটা মারাত্মক ওষুধ। হ্যাঁ, এটি নিয়ে আমরা ফাইট করতে পারি। দীর্ঘদিনের সাইকোটিক টেন্ডেন্সি যুক্ত যে আইবিএস রোগী আছে, ঠিক আছে, তাদেরকে আমরা তুলে আনতে পারি যদি লক্ষণ সদৃশ হয় বা ওই মানুষের টিউনিং এর সাথে ওষুধের টিউনিংটা মিলে যায়। এভাবে আমরা চিন্তা করছি। অনেক ওষুধই আমরা ফেলে রাখি। নেট্রাম ফসফরিকাম আমরা কেউ ব্যবহার করি, অনেকেই করি না, কিন্তু আমি তো ডেরার্সিক ব্যবহার করতেছি। এই যে নতুন জেনারেশন এখন যে জেনজি যাদের বলে, তাদের সময় নেট্রাম ফসফরিকাম একটা মহামূল্যবান ওষুধ। আপনি 100 কিশোরী ট্রিটমেন্ট করতে গেলে তার মধ্যে অন্তত 20টা 30টা আপনি নেট্রাম ফসফরিকাম পাবেন। অথচ হোমিওপ্যাথিক দোকানগুলোতে ঘুরে দেখেন নেট্রাম ফসফরিকাম ডাইক্লোমিক্স ছাড়া আর নাই তাদের কাছে। থ্যাংক ইউ। আচ্ছা, এবার আমরা চলে যাব অনুভূতি পর্বে। এখন অনুভূতি ব্যক্ত করবেন আমাদের অত্যন্ত অত্যন্ত শ্রদ্ধেয় স্যার ডক্টর আতিকুল আলম স্যার, যিনি লন্ডন থেকে আমাদের প্রোগ্রাম দেখছেন। স্যারকে অনুরোধ করবো, স্যার আপনি অনুভূতি ব্যক্ত করতেন। আসসালামু আলাইকুম, সবাইকে অশেষ ধন্যবাদ স্যার। আপনার আরেকটা সুন্দর চমৎকার ক্লাস আমরা নতুন করে আর কিছুই নেই, স্যার সবকিছুই কভার করেছেন। আমি শুধু সংক্ষেপে একটা সংযোজন করে দিব। নেট্রাসাল ভেরি গুড ইম্পর্টেন্ট একটা রেমেডি চাইল্ডহুড অ্যাজমা, যেটা স্যার টাচ করেছেন। এটা সাধারণত আমরা চিকিৎসার শেষের দিকে এসে অ্যান্টাইমাজমেটিক হিসেবে ব্যবহার করে ভালো ফল লাভ করতে পারি। এছাড়া আমরা যদি সিগময়েড কোলনে কোনো প্যাথোলজিক্যাল সিচুয়েশনে পড়ি, সিএ সিগময়েড কোলন, সেখানেও আমরা চিন্তা করতে পারি, যেখানে কনস্টিপেশন অল্টারনেট উইথ ডায়রিয়া, এটা আর একটা ইম্পর্টেন্ট ক্ষেত্র হতে পারে। তো স্যারের তৃতীয় কিস্তির জন্য অপেক্ষা রইলাম। স্যার ভালো থাকবেন। স্যার ওই দ্বিতীয় এবং তৃতীয় পর্বের মধ্যে এই বিষয়গুলো আছে। এটা তো প্রথম পর্বটা গেল স্যার। স্যার আপনি ভালো আছেন? জি জি, আলহামদুলিল্লাহ স্যার ভালো আছি। থ্যাংক ইউ স্যার। ভালো থাকবেন। এবার অনুভূতি ব্যক্ত করবেন আমার শিক্ষাগুরু ডক্টর বাবুল আচার্য স্যার। আদাব স্যার, ভালো আছেন? জি ভালো আছি। আপনার ক্লাসটা শোনার জন্য আজকে আমি আগের থেকে অপেক্ষা করতেছিলাম, কারণ অনেক সময় দেখা যায় ক্লাসটা ঢোকা যায় না। অত্যন্ত চমৎকার একটা ক্লাস হয়েছে। দ্বিতীয় এবং তৃতীয় ক্লাসের জন্য অপেক্ষায় থাকবো। এরপরে যদি কোথাও সংযোজন করার কিছু থাকে, যেহেতু ক্লাস শেষ হয় নাই, এখন তো আর সংযোজন করার প্রশ্নই আসে না। তবে যতটুকু হয়েছে চমৎকার হয়েছে, মনে রাখার মতো। একটা কথা ভুলে গিয়েছিলাম, যে ওয়াশ করার সময় গান গাওয়ার কথা, সে পুরানো কথাটা মনে পড়লো। এই জন্য স্যারের ক্লাসটার থেকে আবার অনেক একটা পুরানো স্মৃতি আবার ব্রেনে নতুন করে স্থান পেল। স্যারকে অনেক ধন্যবাদ। দ্বিতীয় এবং তৃতীয় ক্লাসটা পাবো এই প্রত্যাশা রেখে স্যারের সর্বাঙ্গীন স্বাস্থ্যের উন্নতি কামনা করে, এবং যারা আজকের ক্লাসে আছেন সকলেই একজন আদর্শ হোমিওপ্যাথ হন, এই প্রত্যাশা রেখে আমি আমার আলোচক কথাটা শেষ করলাম। ধন্যবাদ সকলকে। এখন অনুভূতি ব্যক্ত করবেন ডক্টর সজিদ মল্লিক স্যার। ডক্টর সজিদ মল্লিক স্যার, স্যার কি আছেন? সম্ভবত স্যার নেই। স্যার ছিল আমাদের সাথে এতক্ষণ। আচ্ছা, এখন অনুভূতি ব্যক্ত করবে আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় স্যার ডক্টর ইউসুফ স্যার। আসসালামু আলাইকুম স্যার। লিপ্টন স্যার ভালো আছেন স্যার? জি ওয়ালাইকুম সালাম। আপনি এর আগেও আমি বিভিন্ন অনুভূতি ব্যক্ত করতে দেখেছি, এক করতে দেখেছি। আপনার আলোচনাগুলো অনেক রিসার্চমূলক, যেগুলো অনেক উচ্চমানের। তো আমি খুব মনোযোগ সহকারে শুনতেছিলাম।
তো এরকম ক্লাস আসলে আমাদের খুবই দরকার, বিশেষ করে যারা একটু বেশি পড়ালেখা করে তাদের জন্য খুবই দরকার। তো আপনার লেকচার গুলো অনেক উন্নত মানের। আশা করি আমরা এরকম লেকচার, আমি এই প্রথম লেকচার শুনলাম পূর্ণাঙ্গ লেকচার, আমরা আরো যেন পাবো, আমরা পেতে চাই। তো থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। এখন অনুভূতি ব্যক্ত করবে ইউনাইটেড এর মহাপরিচালক ডক্টর হাসান মোল্লা স্যার। স্যার কি আছেন? ইউনাইটেড কোম্পানির পরিচালক। স্যার সম্ভবত নেই। আচ্ছা, এখন অনুভূতি ব্যক্ত করবেন আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় স্যার ডক্টর শাহজাদ হোসেন স্যার। আসসালামু আলাইকুম। আসলে বরাবর লিপটন স্যারের লেকচার একটা অসাধারণ লেকচার হয়। স্যারের লেকচারটা এত চমৎকার হয়েছে, আমি প্রথম থেকে খুব বিস্ময়ের সাথে শুনছিলাম এবং লেকচারটা আসলে এত মনোমুগ্ধ করছে, মনে রাখার মতো। আর স্যারকে অনেক অনেক অভিনন্দন এত সুন্দর করে প্রেজেন্টেশন করার জন্য, এবং প্রেজেন্টেশনের মধ্যে এত মাধুর্যপূর্ণ ছিল যে এটা মানুষের এমনিতেই স্মরণে থাকবে। স্যারকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। যেহেতু ক্লাসটি আংশিক হয়েছে, যখন পরিপূর্ণ শেষ হবে তখন স্যারের সাথে যদি আমাদের কোনো মতের সংযোজনের প্রয়োজন থাকে, আশা করি থাকবে না, তো তখনও হয়তো বা আমরা সংযোজন করে নিব। স্যারকে অনেক অনেক ধন্যবাদ এবং সকল স্যারকে অনেক ধন্যবাদ যারা রয়েছেন এখানে। আসসালামু আলাইকুম। এখন অনুভূতি ব্যক্ত করবেন আমাদের শ্রদ্ধেয় সেলিম স্যার, ডক্টর সেলিম স্যার। ডক্টর সেলিম হাওলাদার স্যার। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শ্রদ্ধেয় লিপটন স্যার অত্যন্ত জ্ঞানগর্ভ আলোচনা করেছেন, স্যারকে অভিনন্দন জানাই। এখানে আমাদের বলার কোনো ভাষা নাই। স্যারের জ্ঞানের কাছে, স্যারের প্রখার কাছে, স্যারের কাছে, দর্শনের কাছে আমাদের আসলে সে হাতিরটা নেই। আমরা স্যারের কাছে সবসময় শিখি। এছাড়া অনেক অভিজ্ঞ, দক্ষ, বিচক্ষণ, দূরদৃষ্টিতা সম্পন্ন চিকিৎসকগণ এখানে রয়েছেন। সবাই গণ অভিনন্দন। স্যারকে আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ হায়াত দান করুক। তিনি আমাদেরকে তার দর্শনের কিছু অংশ এরকম ক্লাসের মাধ্যমে দান করে যান। এই উদাত্ত আহ্বান রেখেই আমার অনুভূতি শেষ করছি। আর একটা দাওয়াত দিচ্ছি আপনাদেরকে, আগামী সোমবার 15 জুন আমাদের এই যে হোমিওপ্যাথিক কমিউনিটি হোমিওপ্যাথি বেজ ক্লাস হবে, সকলের দাওয়াত। সেখানে পর্যায়ক্রমে আমাদের স্যার রেগুলার নিয়মতান্ত্রিক ভাবে আলোচনা করবেন। আপনাদের সকলের দাওয়াত, আপনারা কন্টিনিউ এই ক্লাসটা থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন অনুভূতি ব্যক্ত করবেন আমাদের অত্যন্ত প্রিয় স্যার, আমাদের অত্যন্ত প্রিয় স্যার ডক্টর আব্দুল আল ফিরোজ স্যার। অসংখ্য ধন্যবাদ স্যার, আমার সালাম ভালোবাসা নেবেন। একটু ঢুকতে দেরি হয়ে গেছে, চেম্বারে রুগী ছিল। স্যারের আসলে লিপটন স্যারের মতো মানুষ আমাদের হোমিওপ্যাথি জগতে খুবই কম, তো নগণ্য। তো আমাদের লিপটন স্যারের মতো যদি আমরা আরো কিছু মানুষ যদি পেতাম তাহলে আমরা সত্যি সৌভাগ্যবান হতাম। লিপটন স্যারের ক্লাসটা আমার কাছে কি রকম, রসগোল্লা যখন আমরা খাই তখন মুখের ভিতর রসগোল্লা দিলে কেমন লাগে, অনুভূতিটা কেমন হয়? খুব মজা লাগে না? অত্যন্ত শান্তি, তৃপ্তি লাগে, আত্মা তৃপ্ত হয়। লিপটন স্যারের ক্লাসগুলো আমার কাছে সেই রকম, অত্যন্ত তৃপ্তির সঙ্গে আমি এটা গ্রহণ করি। আর যেহেতু ক্লাসটা স্যার নিয়েছেন এবং সামনে আরো নিবেন, আমি ওই জন্য কোনো বিষয় এখানে বললাম না, পার্সোনালিটি বা মূল বিষয়টা কি আসলে স্যার ক্লাসটা শেষ করুন, তখন হয়তো সংযোজন করা হবে। স্যারের প্রতি আমার শ্রদ্ধা, ভালোবাসা, এবং স্যার ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের যত্ন নেবেন।